আচ্ছা, একটা প্রশ্ন কি আমাদের সবার মাথাতেই ঘুরপাক খায় না যে বাংলাদেশে রাস্তাঘাট বানাতে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এত বেশি টাকা লাগে কেন? এটা যেন একটা ধাঁধার মতো, যেখানে প্রতি কিলোমিটার রাস্তা বানানোর পেছনে লুকিয়ে আছে দুর্নীতির এক বিশাল গল্প। আজকের এই আলোচনায় আমরা সেই গল্পেরই জড় খোলার চেষ্টা করব। আর ঠিক এখানেই আমাদের মূল প্রশ্নটা চলে আসে। ভাবা যায় আমাদের প্রতিবেশী দেশ ভারতের চেয়ে বাংলাদেশে একটা সাধারণ হাইওয়ে বানানোর খরচ প্রায় ৯ গুণ পর্যন্ত বেশি হতে পারে। এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে, যা এক ভয়ঙ্কর বাস্তবতার দিকে আমাদের নিয়ে যাবে। এবার এই চার্টটা একটু দেখুন, খরচের এই আকাশ-পাতাল পার্থক্যটা কি সাংঘাতিক। বাংলাদেশে যেখানে প্রতি কিলোমিটার রাস্তা বানাতে খরচ হচ্ছে ৬.৫ থেকে প্রায় $১২ মিলিয়ন, সেখানে ভারতেই এই খরচ মাত্র $১ থেকে $১.৫ মিলিয়ন মতো। এমনকি চীনেও খরচটা প্রায় একই রকম। এই সংখ্যাগুলোই কিন্তু পুরো গল্পটা বলে দিচ্ছে, তাই না? তো এই যে এত বাড়তি খরচ, এর ফলে আসলে আমাদের জাতীয় ক্ষতিটা কত বড়? চলুন পরের অংশে গিয়ে সেই হিসাবটাই একটু মেলানোর চেষ্টা করি। দেখি কিভাবে ছোট ছোট দুর্নীতি মিলে একটা পাহাড় সমান ক্ষতি তৈরি করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ মানে টিআইবির একটা গবেষণা বলছে, গত ১৫ বছরে সড়ক ও জনপদ বিভাগের বিভিন্ন প্রকল্প থেকে প্রায় ২৯,০০০ কোটি থেকে শুরু করে ৫০,০০০ কোটি টাকারও বেশি অর্থ লোপাট হয়েছে। অঙ্কটা এত বড় যে মুখে বলাও কঠিন, কিন্তু এটাই ঘটেছে। মানে সহজ কথায় বলতে গেলে যে কোনো একটা প্রজেক্টের জন্য বরাদ্দ মোট টাকার প্রায় ২৩ থেকে ৪০% হাওয়া হয়ে গেছে। ধরুন, রাস্তা বানানোর জন্য ১০০ টাকা বরাদ্দ হলে তার মধ্যে প্রায় ৪০ টাকায় চলে গেছে নির্দিষ্ট কিছু মানুষের পকেটে। এখন কথা হলো, এত বড় একটা দুর্নীতি তো আর একা একা করা সম্ভব না, তাই না? এর পেছনে কাজ করেছে একটা খুবই সংগঠিত আর শক্তিশালী চক্র। আর এই চক্রটার নামই হলো ত্রিপক্ষীয় সিন্ডিকেট। চলুন দেখি কারা আছে এর ভেতরে। এই ত্রিপক্ষীয় সিন্ডিকেটে আসলে ৩ ধরনের খেলোয়াড় আছে। একদিকে আছেন প্রভাবশালী রাজনীতিবিদ, যেমন মন্ত্রী বা সংসদ সদস্যরা, যারা পুরো বিষয়টাতে ছাতা ধরে রাখতেন। আরেকদিকে কিছু দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা, যারা টেন্ডার থেকে শুরু করে সব কাগজপত্র নিজেদের মতো করে তৈরি করতেন। আর সবশেষে ছিল একদল পছন্দের ঠিকাদার, যাদের কাজ পাওয়া ছিল একেবারে নিশ্চিত। দেখুন কি নিখুঁত একটা চক্র। রাজনীতিবিদরা দিচ্ছেন নিরাপত্তা, আমলারা ফাইল চালাচালি করে সব বৈধ করছেন, আর ঠিকাদাররা কাজ নিয়ে লাভের টাকা সবার মধ্যে ভাগাভাগি করছেন। পুরো সিস্টেমটাকেই তারা নিজেদের মতো করে একটা দুর্নীতির মেশিনে পরিণত করেছিল। এই সিন্ডিকেটের ক্ষমতাটা কতটা তা এই তথ্যটা দেখলেই পরিষ্কার হয়ে যায়। মাত্র ১৫টা ঠিকাদারি কোম্পানি মিলে সড়ক ও জনপদ বিভাগের প্রায় ৭২% বড় বড় রাস্তা আর ব্রিজের কাজ পেয়ে গেছে, যার মোট অর্থমূল্য ছিল প্রায় ৫৭,০০০ কোটি টাকা। মানে বাজারের প্রায় পুরোটাই ছিল তাদের দখলে। আচ্ছা, তো এই সিন্ডিকেটটা আসলে কিভাবে কাজ করত? টাকাটা ঠিক কোন কোন ধাপে কিভাবে চুরি হতো? চলুন সেই প্রক্রিয়াটা একটু খুঁটিয়ে দেখা যাক। টিআইবির গবেষণা বলছে, এই ঘুষের রেটগুলো ছিল একদম বাঁধাধরা। যেমন কাজের অনুমতি বা ওয়ার্ক অর্ডার পাওয়া এবং বিল পাশ করানোর জন্য দিতে হতো ১১ থেকে ১৪% পর্যন্ত ঘুষ। আবার টেন্ডার, লাইসেন্স ভাড়া দেওয়া, কাজ বিক্রি করা বা স্থানীয় নেতাদের চাঁদা দেওয়ার জন্য যেত আরও ২ থেকে ৬%। আর কাজ চলার সময় তো কথাই নেই, তখন লোপাট হতো আরও ১০ থেকে ২০%। তো এই যে এত এত ঘুষের টাকা, এটা ঠিকাদাররা তুলত কিভাবে? খুবই সহজ, কাজের মান একেবারে কমিয়ে দিয়ে। যেমন ধরুন, যেখানে ভালো মানের টেকসই ৬০-৭০ গ্রেডের বিটুমিন ব্যবহার করার কথা, সেখানে ব্যবহার করা হতো সস্তা ৮০-৯০ গ্রেডের বিটুমিন, যা গরমে গলে গিয়ে রাস্তাকে ঢেউ খেলানো বানিয়ে দেয়। আবার দেখুন, যেখানে ২৫ মিলিমিটার পুরো কার্পেটিং করার কথা, সেখানে করা হতো মাত্র ১৫ মিলিমিটার। ফলাফল, কিছুদিনের মধ্যেই রাস্তা ব্যবহারের অযোগ্য। আর সবচেয়ে চালাকির বিষয় হলো, দুর্নীতিটা শুরু হতো একদম গোড়া থেকে। মানে কোনো কাজ শুরু হওয়ার আগেই প্ল্যান করার সময় প্রকল্পের খরচ ২৫ থেকে ৩০% ফুলিয়ে ভাপিয়ে দেখানো হতো। ফলে শুরু থেকেই চুরির জন্য একটা বড় অঙ্কের টাকা আলাদা করে রাখা থাকত। এই যে এত টাকার দুর্নীতি, এর ফল তো শুধু কাগজের হিসাবেই সীমাবদ্ধ থাকে না, তাই না? এর বাস্তব প্রভাবগুলো অনেক বেশি ভয়াবহ, যা সরাসরি সাধারণ মানুষের জীবন আর দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। এর সবচেয়ে বড় উদাহরণগুলোর একটা হলো কর্ণফুলী টানেল। এই প্রজেক্টের খরচ আর আদৌ এটা কতটা দরকারি তা নিয়ে শুরু থেকেই অনেক প্রশ্ন ছিল। পরে দুর্নীতি দমন কমিশন মানে দুদক যখন তদন্তে নামে, তখন তো অবাক করা সব তথ্য বেরিয়ে আসে। দুদকের একজন কর্মকর্তা তো এই প্রজেক্টের অবস্থা বোঝাতে গিয়ে একটা অসাধারণ কথা বলেছিলেন। তিনি বলেন, এটা অনেকটা পুকুরে হাঙর পোষার মতো।
মানে এমন একটা জিনিস বানানো হয়েছে যেটা রক্ষণাবেক্ষণের খরচ জোগাতেই এখন রাষ্ট্র হিমশিম খাচ্ছে। এই স্লাইডের সংখ্যাগুলো একটু খেয়াল করুন। অক্টোবর 2023 থেকে জুলাই 2025 পর্যন্ত টানেল থেকে আয় হয়েছে মাত্র 67 কোটি টাকার কিছু বেশি, কিন্তু এর পেছনে খরচই হয়ে গেছে প্রায় 206 কোটি টাকা, মানে সোজা হিসাবে প্রায় 139 কোটি টাকা লোকসান। একটা প্রজেক্ট কতটা অলাভজনক হতে পারে এটা তার একটা জ্বলজ্বন্ত প্রমাণ। তো এই যে একটা বিধ্বংসী চক্র, এটা ভাঙার কি কোনো উপায় আছে? ভবিষ্যতে যেন এমনটা আর না হয় সেজন্য কি করা যেতে পারে? চলুন শেষ অংশে আমরা কিছু সম্ভাব্য সমাধানের দিকে তাকাই। টিআইবি এই অবস্থা থেকে বেরোনোর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে, যেমন একটা স্বার্থের সংঘাত আইন বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ল করা খুব জরুরি, যাতে সরকারি পদে থেকে কেউ নিজের ব্যবসার ফায়দা নিতে না পারে। এর সাথে যারাই এই দুর্নীতির সাথে জড়িত তাদের সবার জবাবদিহি নিশ্চিত করতে হবে, আর যে কোনো বড় প্রজেক্ট শুরু করার আগে নিরপেক্ষ কোনো সংস্থাকে দিয়ে তার সম্ভাব্যতা যাচাই করানো বাধ্যতামূলক করতে হবে। কিন্তু সবকিছু শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, শুধু এই সিন্ডিকেটটা ভেঙে দিলেই কি সব ঠিক হয়ে যাবে? যে ব্যবস্থাটা বছরের পর বছর ধরে দুর্নীতির ওপর দাঁড়িয়ে আছে, সেই ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরিয়ে আনা কি এত সহজ হবে? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার ভাবার জন্য।